This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। অনির্বাণ, সবার প্রথমে সেই খবরের দিকেই নজর রাখি যেটা সকাল 6টা থেকে এখনো পর্যন্ত চলছেই। একদম এখনো চলছে। প্রায় 21 মাসের ব্যবধান পর ইডি আবারও অ্যাক্টিভ হয়েছে। পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে আবারও ইডি স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসু। দিনভর তল্লাশি সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ ও ঘনিষ্ঠদের বাড়িতে। নিয়োগ দুর্নীতির টাকা কি খাটানো হয়েছে ব্যবসায়, সেই তথ্যের খোঁজেই ইডির হানা বলে সূত্রে খবর। দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধানের ভূমিকাও এই মুহূর্তে খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। মন্ত্রী সল্টলেকের অফিসে, রেস্তোরাঁ, ছেলের ধাবার, ঘনিষ্ঠ নেতার বাড়িতে, ঘনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। 21 মাস পরে ফের একবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি স্ক্যানারে মন্ত্রী সুজিত বসু। এই BC 88 এইটিকে তিনি বিধায়ক হিসেবে কার্যালয়টিকে ব্যবহার করেন। ভেতরে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন এবং সুজিত বসুর এই অফিসের ভেতরে এই মুহূর্তে ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছেন। 8 ঘাট বেঁধে একসাথে 10টি জায়গায় একই সময় তল্লাশি অভিযান একসাথে সকাল 6টা থেকে শুরু হয়েছে। ইডি, সিবিআই, আইটি সবাই জানে এগুলো এখন উদ্দেশ্য প্রণোদিত, ওপর থেকে প্রেশার পলিটিক্স। যত নির্বাচন আসবে তত এসব বাড়বে। ভয় থাকলে আর ঘরে বসে থাকতাম, তাহলে পালিয়ে যেতাম। সুজিত বসুর রেস্তোরাঁ, তার ছেলের ধাবা সেখানে পৌঁছেছে। তার পাশাপাশি মন্ত্রী ঘনিষ্ঠ নিতাই দত্ত তার বাড়ি, তার গোডাউনে সেখানে পৌঁছেছেন এবং আরও একাধিক জায়গায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে তার বাড়িতে পৌঁছেছে। ফলে সব মিলিয়ে এই সমস্ত কিছুর মাধ্যমে যেটা ইডি বোঝার চেষ্টা করছে যে 2016 থেকে 2020 পর্যন্ত এই সময়কালে এই তাদের যে রেস্তোরাঁ বা অন্য ব্যবসা রয়েছে সেখানে যে ফান্ডিং হয়েছে, যে টাকা আসছে, সেই টাকাটা কোথা থেকে এসছে, সোর্স অফ ইনকামটা কি। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করে। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। 2024 লোকসভা ভোটের আগে 12ই জানুয়ারি দমকল মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখন সামনে 2026 বিধানসভা নির্বাচন। মন্ত্রীর অভিযোগ, এই তল্লাশির পিছনে আছে ভোট রাজনীতির স্বার্থ। আমি মনে করি সবটাই ভোটের রাজনীতি, এটার মধ্যে কোনো অন্য কিছু ব্যাপার নেই। এইভাবে না বলে কারোর অফিসে ঢুকে যাওয়া, তো এটা হতে পারে যে আমাদের যা কাগজপত্র আছে তার মধ্যে অন্য কাগজপত্র কেউ ঢুকে দিতে পারে। এরপরে আমরা আইনের যা ব্যবস্থা আছে সেগুলো নিশ্চয়ই সেগুলো আইনের মাধ্যমে। সুজিত বসুর ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান নিতাই দাসের বাড়িতেও হানা দেয় ইডি। এবারে নিতাই দত্তর বাড়িতে গিয়ে নিতাই দত্ত যেহেতু রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা এবং এই একতলার ঘরে কিন্তু দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বেশ কিছু যে ডকুমেন্ট সেগুলো কিন্তু এখনও তল্লাশি করা হচ্ছে। গত বছর 12ই জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি তৃণমূলের তৎকালীন বিধায়ক তাপস রায়ের ফ্ল্যাটেও হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এর কয়েক মাস পরই তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সে কথা মনে করিয়েই তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে বিজেপিকে বিঁধছে। যাদের মেরুদণ্ড থাকে না তারা কেউ তাপস রায় হন, তারা কেউ শুভেন্দু অধিকারী হন, আর যাদের মেরুদণ্ড থাকে সুজিত বসু মাথা নত করেনি। তাই জন্য সুজিত বসু মাথা উঁচু করে বলছে সুজিত বসু কেমন মানুষ সেই সার্টিফিকেট দমদমের বিধাননগরের সাধারণ মানুষ দেবেন। এই যে বড় বড় দুর্গাপুজো, এত বড় বড় প্রোগ্রাম, নিজের জন্মদিনে বোম্বের শিল্পীরা আসে, তারা গান গায়, এত টাকা, এই টাকার উৎসটা কি, এটা তো বাংলার মানুষকে বলতে হবে। অয়নশীলের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পুরো নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট বাজেয়াপ্ত হয়েছিল এবং তারপরেই রাজ্যের বিভিন্ন পুরসভাতে পুরো নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে সেই তথ্য সামনে আসে এবং 2023-এ তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূল যেমন একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাগিয়ে দিচ্ছে, তেমনি বঙ্গ বিজেপির অনেক নেতাই এজেন্সির তদন্তের গতি প্রকৃতি নিয়ে উষ্মা প্রকাশ করছেন। সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই যে তদন্তের শেষ কোথায়। পুরসভায় নিয়োগে দুর্নীতির মাথাটা কি আদৌ ধরা পড়বে, নাকি মরশুমি তদন্তের ভুলভুলাইয়ায় হারিয়ে যাবে? সুজয় পাল, সুশোভন ভট্টাচার্য ও রঞ্জিত ধরের রিপোর্ট, টিভি9 বাংলা। বঙ্গে এসআইআর এগোতেই রাজ্যের কাছে ভিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কার্যত তাঁর লক্ষণ রেখা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সিইওর পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে সিইওর কেন্দ্রীয় নিরাপত্তার দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা। এখানে যিনি সিইও স্টেটের থেকে
তিনি গেছেন, আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। ডিসেম্বরে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করার ডেডলাইন। এ রাজ্যে এসআইআর নিয়ে তুমুল তৎপরতার মধ্যে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তার 24 ঘন্টার মধ্যে সিইও দপ্তরে গিয়ে পাল্টা সুর চড়ালেন বিরোধী দলনেতা। চলতি বছরের মার্চে মনোজ আগরওয়ালকে সিইও হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। 26-এর বিধানসভা ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন 1990 সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার। বৃহস্পতিবার মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অফিসারদের হুমকির পাশাপাশি দুর্নীতির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিন বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, রাজ্যের পাঠানো তালিকা থেকেই মনোজকে বাছাই করা হয়। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তার চ্যালেঞ্জ, অভিযোগ প্রমাণ করুন মুখ্যমন্ত্রী। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। এদিন রাজ্যে ইআরও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ করেন বিরোধী দলনেতা। পাশাপাশি সিইওর কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানান। কতবার শুনছেন এসআইআর, উনি শুনছেন হার। আপনার বিপি বাড়বে, সুগার বাড়বে, রাতে ঘুম আসবে না, কিন্তু আপনি এসআইআর আটকাতে পারবেন। নির্বাচন কমিশনের ইন্টিগ্রিটি নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছে তখন উত্তর দিচ্ছে কে? শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে বললে বিজেপির গায়ে লাগছে কেন? এর থেকেই তো বোঝা যাচ্ছে যে বিজেপি আর ইলেকশন কমিশনের নেক্সাসটা কোথায়। এদিকে এসআইআরের আবহে মুর্শিদাবাদের লালগোলায় জালে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, গ্রেফতার 3 রোহিঙ্গা, আটক 4 নাবালক রোহিঙ্গাও। তামিলনাড়ু থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের হাতে তারা ধরা পড়ে। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। হোমে পাঠানো হয়েছে 4 নাবালক রোহিঙ্গাকে। শ্রাবন্তী সাহা, প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভোটমুখী বাংলায় কি এসআইআর এর সঙ্গে এনআরসি মিশিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে শাসক দল? সেটা কি সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই এসআইআর এর বিরোধিতায় যেভাবে এনআরসি প্রসঙ্গ কথায় কথায় টানছেন মমতা, তাতে এই প্রশ্নটাই জোরালো হয়েছে। বিজেপির দাবি, গুলিয়ে দেওয়ার কৌশল সফল হবে না। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। মানুষকে যেটা বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। 23 বছর পর বাংলায় এসআইআর যেন সময়ের অপেক্ষা, যা দেখে অনেকে বলছেন দেওয়াল লিখন বুঝতে পেরে বাংলার মুখ্যমন্ত্রী প্রাণপণে বোঝানোর চেষ্টা করছেন এসআইআর নয়, এনআরসির চক্রান্ত চলছে। পাল্টা বিজেপির দাবি, ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। বছর 5 আগে সিএএ এর বিরোধিতায় হিংসার আগুন জ্বলেছিল বাংলার একাধিক জেলায়। রেলের ট্র্যাক উপড়ে ফেলা হয়েছিল মুর্শিদাবাদে, জ্বালানো হয়েছিল ট্রেন। কয়েক মাস আগে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদে শমশেরগঞ্জ। সামনে আরও একটা নির্বাচন, আর ভোটের আগে এসআইআর এর সঙ্গে এনআরসির যোগ দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী। আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো, লোকের কথায় কান নিয়ে গেল চিলে আপনি দৌড়বেন না। কি হচ্ছে আগে দেখুন। মানুষকে যেটা বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মুলা খুব সিম্পল। এসআইআর এর ক্ষেত্রে যখন এনআরসি প্রসঙ্গ টেনেছেন বাংলার মুখ্যমন্ত্রী, তখন ফের বাংলায় এনআরসি নোটিশ। কিছুদিন আগে কোচবিহার, তারপর আলিপুরদুয়ার, এবার অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পেলেন নদিয়া জেলার 2 বাসিন্দা। তাদের বাড়ি ধুবুলিয়ার সোনডাঙ্গা গ্রামে, যারা বেশ কয়েক বছর আগে কাজ করতে গিয়েছিলেন অসমে। বিজেপি শাসিত রাজ্য থেকে নোটিশ পেয়ে ঘুম ছুটেছে দুজনের।
14 থেকে 15 বছর আগে গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি না। আমাদের এখানে ঠাকুর দাদা বাবা সম্পত্তি সব তো আমরা এখানে আছি, তো আমরা ওখানে কেন যাবো? অসম সরকারের এনআরসি নোটিশকে সামনে রেখে 2-2-4 অঙ্ক কষছে তৃণমূল। আসাম ফরেনার ট্রাইব্যুনালের কোনো অধিকার নেই বাংলায় পাক প্রবেশ করার, এবং তাদের কোনো অধিকার নেই আমাদের বৈধ নাগরিক, পশ্চিমবঙ্গের বৈধ নাগরিককে এসে তাদের এরকম চিঠি আতঙ্ক ছড়ানোর জন্য করা। ভোটার কার্ড থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয় না। আসাম সরকার যদি এনআরসি নোটিশ দিয়ে থাকে তাহলে অপরাধটা কি? এখানকার নাগরিক হলে তার কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। নির্বাচন কমিশনের নির্দেশে এই বছরেই শেষ করতে হবে এসআইআর এর প্রক্রিয়া। এই কর্মকাণ্ড যত গতি পাচ্ছে ততই শাসক দল জুড়ে দিচ্ছে এনআরসি প্রসঙ্গ। তৃণমূলের এই কৌশল কি ভোটে ডিভিডেন্ড দেবে নাকি উল্টোটা? চর্চা বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 2-3 দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে, কিন্তু বিদায়ের আগে এটা কি হলো? স্লগোভারে রীতিমতো ঝোড়ো ইনিংস বর্ষার। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টা 2-এর টানা বৃষ্টি। তার জেরে কলকাতা বেশ কিছু জায়গায় এই মুহূর্তে জলমগ্ন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন ঠনঠনিয়া থেকে আমার সহকর্মী সোমা। সোমা, রাস্তায় তুমি যখন ঠনঠনিয়া যাচ্ছ বা ঠনঠনিয়া এলাকা, কারণ যেহেতু ওটা শিয়ালদার পথেই পড়ে, তো ওই জায়গাগুলো জ্যাম কিরকম দেখছো? দেখো, দু ঘন্টা যে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হয়েছে, তার জেরে কিন্তু উত্তর কলকাতা বলা যেতে পারে একেবারেই জলমগ্ন। আমি রয়েছি দেখো ঠনঠনিয়া কালীবাড়ির একদম সামনেটাতেই, অর্থাৎ গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। তুমি ঠিকই বলেছো, শিয়ালদা থেকে কিন্তু এই রাস্তায় যান চলাচল হয়। দেখতেই পাচ্ছ, যেহেতু রাস্তায় এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, সেহেতু যানবাহন কিন্তু খুব শ্লথ গতিতে চলছে এবং রাস্তায় জ্যাম সেটা তো আছে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় কিভাবে জল জমে রয়েছে। পাশাপাশি পুরসভার তরফ থেকে যেহেতু ঠনঠনিয়া, গিরিশ পার্ক, সেন্ট্রাল এভিনিউ এই সমস্ত জায়গাতে একটু বৃষ্টিতেই জল জমে, আর টানা 2 ঘন্টার বৃষ্টিতে তো জল যেহেতু জমেছে, পুরসভার কর্মীরা তারা কিন্তু এখানে কাজ করছেন। কারণ সামনেই দেখতে পাচ্ছ পুরসভার তরফ থেকে পাম্প বসিয়ে এবং পাইপ দিয়ে প্রত্যেকবার এই ছবি ধরা পড়ে, আর কোথাও না পড়ুক, ঠনঠনিয়ার সামনে অন্তত এই ছবি ধরা পড়ে। এখনো জল রয়েছে আমি দেখলাম, তা নাকি ওখানেও কি একটা ঘাটার মাস্টার প্ল্যানের মতন কোনো ব্যবস্থা আনতে হবে নাকি? একেবারে দেখো, এখানে উত্তর কলকাতার মানুষজন যারা রয়েছে তাদের সাথেও কথা বলে আমরা যেটা জানতে পারছি, তারা কিন্তু বলেন যে প্রতিবারই কিন্তু একটু বৃষ্টিতেই জল জমে। এবার যে গত কয়েকদিন আগেই যে বৃষ্টিটা আমরা দেখেছি, তাতে তো একেবারেই এখানকার মানুষজন বা এখানকার বাসিন্দারা তারা কিন্তু বলেছেন যে একেবারে উত্তর কলকাতা পুরোটাই জলমগ্ন এবং তাদের পক্ষে সাধারণ জীবনযাপনটাও একেবারেই একদম সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে এখন যারা অফিস থেকে বাড়ি ফিরছেন বা বাড়ি থেকে মানে এই স্বাভাবিকভাবে ওই নিত্যযাত্রীদের যথেষ্ট চাপে পড়তে হচ্ছে। পুলিশ তৎপর হলে খুন হতে হতো না রামপুরহাটের আদিবাসী নাবালিকা ছাত্রীকে। পুলিশের ভূমিকা তীব্র ক্ষোভ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। শুক্রবার রামপুরহাটে আদিবাসী নাবালিকা ছাত্রীর বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ফের সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি। মালদার বৈষ্ণবনগরে টোটো চালকের থেকে 1000 টাকা তোলা চাওয়ার অভিযোগ। টাকা না পাওয়ায় টোটো চালককে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কালিয়াচক থানায় কর্মরত। অভিযোগের ভিত্তিতে তদন্তে কালিয়াচক থানা পুলিশ। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই নার্সিংহোম চালানোর অভিযোগ পুরুলিয়ার লাগদা গ্রামে শোরগোল। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2017 অনুযায়ী নার্সিংহোম করতে গেলে বিল্ডিং, ফায়ার সেফটি, বায়োমেডিক্যাল বর্জ্য নিষ্কাশনের জন্য চুক্তির প্রয়োজন। এই নার্সিংহোমের ক্ষেত্রে এগুলি কিছুই মানা হয়নি বলে অভিযোগ। রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন। মহিষাদলের বার অমৃতবেরিয়া গ্রামে আতঙ্ক। প্রায় 100 ফিট নদী বাঁধ ভেঙে গর্ভে চলে গিয়েছে। মাটির বস্তা ফেলে বাঁধ মেরামতির চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর। এলাকা পরিদর্শন জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও।